ঝড় থেমে যাওয়ার পর পুরো রেস্টুরেন্ট যেন গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। বাতাসে তখনও অজানা ভয়ের কাঁপুনি। যে জায়গাটায় কিছুক্ষণ আগে অজানা ভূমিকম্প আর সংঘর্ষের আওয়াজ মিলেমিশে এক বিশৃঙ্খলার সাগর তৈরি করেছিল, সেই জায়গা এখন নিঃশব্দ, ভয়ঙ্কর শান্ত। সবাই যেন একই সাথে নিঃশ্বাস ফেলত, এক দীর্ঘ কাপা স্বস্তির নিঃশ্বাস। হৃদয়ার শরীরের প্রতিটি পেশি তখনও টানটান, বুকের ভেতর শ্বাস ওঠানামা করছে দ্রুত ছন্দে। তার চোখে আগুন, তবুও সেই আগুনের ভেতর লুকানো এক ক্লান্তি, যেন নিজের রাগের জ্বালায় পুড়ে গিয়ে এখন নিঃশেষ হয়ে আসছে। খুশবু এখনো কান্নায় কাঁপছে। জিনিয়া, জারিয়া, মাহিয়া সবাই মিলে তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। তাদের চোখে আতঙ্ক, কিন্তু সেই আতঙ্কের ভেতরও হৃদয়ের প্রতি এক রাশ বিস্ময়, শ্রদ্ধা আর কিছুটা অবিশ্বাস, যারা তারা প্রথমবার বুঝতে পারছে তাদের সাদাপরি আসলে কতটা ভয়ঙ্কর রূপে বাঁচতে জানে। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা খুলে ঢুকে পড়ল একদল সুঠাম দেহের নাইজেরিয়ান আর ইউরোপিয়ান মানুষ। কালো পোশাকে ঢাকা, মাথা নিচু করে নিঃশব্দে চলছে। তাদের ভারী পায়ের শব্দে মেঝে কেঁপে উঠছে। নাইজেরিয়ান আর ইউরোপিয়ান দেহরক্ষীদের উপস্থিতিতে রেস্টুরেন্টের আলো যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। তাদের প্রবেশে সবার নিঃশ্বাস আটকে গেল। মেয়েগুলোর মুখে আতঙ্ক, এমির আর আইদিনের চোখে প্রশ্নের ঝড়। একজন ইউরোপিয়ান গম্ভীর মুখে এগিয়ে এসে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনাদের এই জায়গা তাড়াতাড়ি খালি করতে হবে। কথাগুলো শুনতেই হৃদয়া ভ্রু উঁচু করে প্রশ্ন করল, আপনারা কোন গোলামের পুত? হ্যাঁ, কিন্তু কেউ জবাব দিল না। জিনিয়া, জারিয়া, মাহিয়া, খুশবু একে অপরকে ধরে আছে। তাদের চোখে ফুটে উঠেছে আরো ভয়। এমিরের আইদিন চোখ মুখ কুচকে তাদের ভাবসাব দেখল। সেদিকে এগিয়ে গিয়ে এমির কৌতূহল নয়, বরং হালকা হুমকি দিয়ে বলে উঠল, হু আর ইউ গাইস? তাদের দলের মধ্যে সবচেয়ে লম্বা নাইজেরিয়ান ব্যক্তি এক পা এগিয়ে এলো, কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, ইটস অর্ডার্ড বাই কায়ান স্যার। এক মুহূর্তে নিস্তব্ধতায় ভরে গেল রেস্টুরেন্ট। কায়ার নামটা শুনতেই সবাই যেন থমকে গেল। যে নামটা উচ্চারণের সাথেই বুকে কেমন ঠান্ডা একটা ঝাঁকুনি লাগে। কিন্তু কায়ান তো এখানে নেই, তাহলে তার আদেশ এলো কিভাবে? এমির কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। সে ফোনটা কানে তুলতেই উপাস থেকে এলো সেই চেনা গম্ভীর নির্লিপ্ত কণ্ঠ। ওদের ন্যানো সেকেন্ডের মধ্যে বের কর, রাইট নাও, নো মোর ফাকিং কোয়েশ্চেন। এমিরের মুখ বন্ধ হয়ে গেল, আর কিছু বলার প্রয়োজন পড়ল না। ইউরোপিয়ান দুই দেহরক্ষী মুহূর্তে রিদিয়া, খুশবু, জিনিয়া, জারিয়া, মাহিয়া সবাইকে ঘিরে বাইরে নিয়ে গেল। রিদিয়া ছাড়া বাকিদের চোখে এখন ভয়, তবু নিরাপত্তার আশ্বাসে ছোট্ট এক শান্তি। এসবের মাঝেই গাড়িটা যখন খুশবু নিরাপত্তা দলকে থামিয়ে দিল, তখনই বোঝা গেল এখানে নিয়ম বদলে গেছে। এরপরই রেস্টুরেন্টে থাকা সবাইকে বের করে দেওয়া হলো। খুশবুদের গাড়ি ওই রেস্টুরেন্টের সামনে থেকে বেরিয়ে যেতেই দরজা বন্ধ হয়ে গেল। রেস্টুরেন্টের ভিতর ভেসে এলো গুলির আওয়াজ, একটা, দুটো, তিনটে, তারপর একসাথে কয়েকটা ফায়ারিং। রেস্টুরেন্টের ভেতর থেকে আসলো ধোঁয়া আর বারুদের গন্ধ। বাতাস ভারী হয়ে উঠল। ভেতরে শুধু রইল এমিরের আইদিন। তাদের সামনে পড়ে আছে 8টা নিথর দেহ, 4জন বডিগার্ড আর 4জন আক্রমণকারী। এমির ভ্রুকুচকে নাইজেরিয়ান লোকগুলোর দিকে তাকিয়ে বলল, আপনাদের গার্ডদের কেন শুট করলে? তাদের মধ্যেই একজন বলে উঠল ঠান্ডা কিন্তু স্থির কণ্ঠে, কায়ান স্যারের অর্ডার। এমির এবার নিচের দিকে তাকিয়ে খুশবুকে আটককারী লোকটার দিকে তাকিয়ে দেখল তাকে কিছুই করা হয়নি। তারপর আবারও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এনাকে কেন শুট করলে না? তাদের মধ্যেই আরেকজন বলল। হি উইল বি সেন্ট টু দ্য ব্ল্যাক রুম। আইদিন এমিরের দিকে তাকিয়ে একটু ঠান্ডা কণ্ঠে বলল। ও কি করে জানলো? এমির এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, জানি না কি করে জানলো। আই দিন ব্রো, আই নিড ফ্রেশ এয়ার। এমিরের কথা শেষ হতেই আইদিন বলে উঠল, আই নিড ইট অলসো। রেস্টুরেন্টের জানলা দিয়ে আলো পড়ছে নিথর দেহগুলোর উপর। বাইরে বসফরাসের হাওয়া বইছে, আর বাতাসে এখনো মিশে আছে কায়নের নামের ওজন আর রিদিয়ার মার্শাল আর্টের অদ্ভুত ক্ষমতা। 1 ঘন্টা আগে আঙ্কারার বিকেলে যেন অদ্ভুত নিস্তব্ধতা ঢেকে আছে। কায়নের পেন্ট হাউসের বিশাল কাচের জানলা দিয়ে নরম সূর্যের আলো ঢুকে পড়েছে সোনালি পর্দার ফাঁক গলে। শহরের নিচের গাড়ির শব্দ মিলিয়ে গেছে দূরের নীলচে পাহাড়ের রেখায়। কোণের টেবিলে এখনো ধোয়া ওঠা 1 কাপ
তুর্কিশ কফি পড়ে আছে, স্পর্শহীন। বাতাসে তার প্রিয় পারফিউমের গন্ধ আর ভারী নিস্তব্ধতার মিশ্রণ। ঘড়ির কাঁটা থেমে নেই। আর মাত্র 1 ঘন্টা পর তার গুরুত্বপূর্ণ মিটিং, কিন্তু কায়ানের মন যেন এখনো আটকে আছে অন্য কোথাও। সোফায় হেলান দিয়ে বসে সে আইপ্যাডের স্ক্রিনে তাকিয়ে আছে, ঠোঁটে অদ্ভুত মুচকি হাসি। স্ক্রিনের উপর ভেসে উঠছে হৃদয়ের একের পর এক ছবি। কখনো নীল মসজিদের সামনে খুশবুর গলা জড়িয়ে, কখনো বসফরাসের বাতাসে চুলড়িয়ে মাহিয়ার দিকে তাকিয়ে হাসছে, কখনো জিনিয়ার সঙ্গে দুষ্টু মিষ্টি ঝগড়া, আবার কখনো তোপকাপি প্রাসাদের আলোয় তার মুখটা ঝলমল করছে। কিন্তু সবার মাঝে তার চোখ আটকে আছে শুধু হৃদয়ার দিকে। প্রতিটি ছবি যেন শুধু দৃশ্য নয়, বরং এক একটা আঘাত, এক একটা উত্তেজনা। কানের বুকের ভেতর অজানা আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। স্ক্রিনে আঙুল বুলিয়ে সে থেমে গেল কিছুক্ষণ, চোখ স্থির, মুখে হালকা বাঁকা হাসি। কানে থাকা ছোট্ট নীল আলোজ্বলা ব্লুটুথ এয়ারপডটি নিঃশব্দে যেন কানে গেঁথে আছে। আর ওপাশে রয়েছে কায়ানের ব্যক্তিগত স্টকার, যিনি প্রতি মুহূর্তে হৃদয়ার গতিবিধি জানিয়ে যাচ্ছেন ঠান্ডা স্থির কণ্ঠে। কায়ান ঠান্ডা কণ্ঠে বলে উঠল, ওকে, সমস্যা নেই, ফলো করো। আই জাস্ট নিড হার এভরি মোমেন্ট পিকচার্স। আমি শুধু ওর প্রতিটা মুহূর্তের ছবি চাই। এর মধ্যেই নিকোলাই রুমে প্রবেশ করল। প্রবেশ করতে দেখল কায়ান আইপ্যাডের মধ্যে ডুবে আছে। নিকোলের উপস্থিতিও উপলব্ধি করেনি। এর মধ্যেই কায়ানের কানে পেছন থেকে ভেসে এলো নিকোলাইয়ের কণ্ঠস্বর। কায়ানের কানে নিকোলাইয়ের কণ্ঠস্বর আসতেই আইপ্যাডের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, না, নজর আছে। আই ডোন্ট ট্রাস্ট হার। কথাটা শোনা মাত্রই নিকোলাই মুখ ঘুরিয়ে মনে মনে বলে উঠল। What a liar! এর মধ্যেই কায়ান গম্ভীর কণ্ঠে বলল, ক্রিস্টিয়ানকে বলে দে মিটিং স্টার্ট হওয়ার 5 মিনিট আগে যেন আমাকে ইনফর্ম করে। নিকোলাই ঠান্ডা কণ্ঠে বলে উঠল। Okay, এর মধ্যেই কায়ান চিৎকার করে উঠল। সেই চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। হোয়াট দ্য হেল, এমিরের বাচ্চা! নিকোলাই ধরফড়িয়ে তাকিয়ে পড়ল। এদিকে কায়ান আইপ্যাডটা হাতে শক্ত করে ধরে আছে, চোখ এখনো রয়েছে আইপ্যাডের স্ক্রিনের দিকে। সেখানে তাকিয়ে দাঁত খিচিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। নিকোলাই বুঝতে পারলো যে আইপ্যাডে কিছু দেখেছে। নিকোলাই এবার কায়ানের হাত থেকে তাড়াহুড়ো করে আইপ্যাডটা নিয়ে স্ক্রিনে চোখ রাখতেই দেখলো একটা ছবি, যেই ছবি ছিল আইদেনের রেস্টুরেন্টের। হৃদয়ার খুব পাশাপাশি এমির দাঁড়িয়ে আছে। ও এমির হৃদয়ার কানে কানে কি যেন বলছে। কায়ান এদিক ওদিক তাকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, নিকো, ওই হারামজাদাকে কল দে আর বল এই মুহূর্তে যেন ওখান থেকে নিজের হাফ নেকেড বডি নিয়ে হারিয়ে যেতে। এই সময় অফিসে না গিয়ে আইদিন রেস্টুরেন্টে ফাজলামো করছে। নিকোলাই কায়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, তোর কিসের সমস্যা? ও এখানে রয়েছে এখন, এতে নতুন কি? ও তো মাঝে মাঝেই ডুবকি দেয়। কায়ান জবাব দিতে যাবে তখনই কায়ানের ফোন আবারও বেজে উঠল। কায়ানে লাগানো ব্লুটুথের ওপাশে থাকা ব্যক্তি এমন কিছু বলে উঠল যা শুনে কায়ানের চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তেই যেন চমকে উঠল সে। চোয়াল শক্ত হয়ে এলো, হাতের মুঠোটা শক্ত করে বন্ধ করে নিল। তার দৃষ্টি অন্ধকার হয়ে উঠছে, মুখে সেই ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বর। কার বুকের পাটার জোর হয়েছে আমার অ্যাঞ্জেলটাকে টাচ করার? ভিডিও কল করো রাইট নাও। কায়ানের কথা শুনতেই নিকোলার বুঝতে বাকি রইল না খুশবুর কিছু হয়েছে। কারণ খুশবু হওয়ার পর থেকে এমির ও কায়ান দুজনেই তাকে ভালোবেসে এঞ্জেল বলে ডাকে। তেমন নিকোলাই আইদিনও তাকে এঞ্জেল বলে ডাকে। বরং এই 4 ভাইয়ের মধ্যে নিকোলাই একটু বেশি আদর দেয় খুশবুকে। মুহূর্তেই কেন জানি না নিকোলাইয়েরও চোখে মুখে রাগ জমে উঠল। সঙ্গে সঙ্গে কায়ান আইপ্যাডটা সামনে ধরে দেখতে পেল এক ব্যক্তি খুশবুর গলায় কাঁটা চামচ দিয়ে আটকে রেখেছে। খুশবু ভয়ে কান্না করছে। নিকোলাই পেছনে এসে দাঁড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে কায়ান ও নিকোলাই যেন একসঙ্গে স্থির হয়ে গেল। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দৃষ্টি স্থির, নিঃশ্বাস ভারী, অথচ মুখে কেবল রাগের গর্জন। কায়ান দাঁত চেপে আদেশের সুরে বলল, নিকো, কল দ্য স্পেশাল টিম রাইট নাও। নিকোলাই 1 সেকেন্ডও দেরি করল না। ফোন তুলে কাউকে কল দিল ঠান্ডা অথচ কাঁপা হাতে। কায়ান আবারও আইপ্যাডের দিকে চিৎকার করে গর্জে বলে উঠল, এই বাস্টার জানের কপালে কি আছে? ধ্বংস করে দেবো আমার অ্যাঞ্জেলকে এক ফোঁটা আঘাত যদি করে। আমি সব খুব ভালো করে জানি কার কাছে। মার্কো রোমানিয়া লুকিয়ে লুকিয়ে আমার দুর্বলতার দিকে হাত দিচ্ছিস। তোকে শুধু একবার পাই বাস্টার্ড। এর মধ্যেই নিকো কায়ানের কাছে এসে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এক্ষুনি পৌঁছে যাবে।
ডোন্ট ওয়ারি কায়, আমাদের এঞ্জেলের গায়ে এক ফোঁটা লাগবে না। দুজনেই যেন ছটফট করছে একে অপরের পাশে, অথচ অসহায়ভাবে আটকে আছে এই দূরত্বে। ভারী নিঃশ্বাস, কপালে ঘাম, চোখে কেবল আগুনের প্রতিফলন। কায়েনের চোখের রং বদলে যাচ্ছে, তার নিঃশ্বাস ভারী, প্রতিটি শ্বাস যেন দগ্ধ আগুনের মতো গর্জে উঠছে। নিকোলাই পাশে দাঁড়িয়ে, বুকটা ছিঁড়ে যাচ্ছে তারও। তবু সে জানে এই মুহূর্তে কিছু করা তার পক্ষে সম্ভব না। তাদের সামনে তাদের কলিজার টুকরো, তাদের অ্যাঞ্জেল অন্যের হাতের মুঠোয় বন্দি। একটা অদ্ভুত শিরাছেড়া অসহায়তা জমে উঠেছে দুজনের চোখে। কায়নের কণ্ঠ গর্জে উঠল, যেন পুরো ঘর কেঁপে উঠল তার রাগে। এত গার্ড বাকে সরতেও আমার অ্যাঞ্জেল এখন এক বাস্টার্ডের মুঠোয়। একটাকেও ছাড়বো না, সব কটাকে জ্যান্ত পুঁতে দেব। ঠিক সেই মুহূর্তেই কায়নের সামনে রাখা আইপ্যাডের স্ক্রিনে এক ঝড় হয়ে গেল। ছবির মতো দৃশ্যগুলো পাল্টে যেতে লাগলো। আর পরের মুহূর্তে দুজনের মুখের অভিব্যক্তি থেমে গেল এক স্থিরতায়। তারা যেন বিশ্বাসই করতে পারছে না যা তারা দেখছে। কায়নের দৃষ্টি বড় হয়ে গেল, নিঃশ্বাস দীর্ঘ, তার ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর বাঁকা হাসি ফুটে উঠল। তার গলা ভেঙে আসা উত্তেজনায় গর্জে উঠল, হোয়াটস শি ডুইং? তাই তো ভাবি, আমার মতো মানুষের নাক কি করে ফাটালো এই 1.5 ফুট? ও মাই গড, হোয়াট আ মুভ বেবি গার্ল। আবার 1 সেকেন্ড পরেই কায়ন উত্তেজনায় বিস্ফোরিত হয়ে উঠল। Yes, like this too. Oh my moron, what the fuck she doing? I love it baby girl. Dangerous, too much dangerous move baby girl. কায়নের ঠোঁটে যেন উন্মত্ত গৌরবের ছোঁয়া, আর এমন এক অদ্ভুত প্রেম মিশ্রিত পাগলামি যা দেখে নিকোলাইয়ের বুকের ভেতরও কেমন কেঁপে উঠল। সোফার উপর নিকোলাই রিদিয়াকে দেখে হতভম্ব। এইটুকু মেয়ে কি করে এত ভয়ঙ্কর মার্শাল আর্ট জানে? এরপর কায়নের দিকে এক পলক তাকিয়ে দেখল, কায়নের চোখে ভয়ঙ্কর উৎফুল্লতার আগুন, মুখে হালকা হাসি, আর তার দৃষ্টি আটকে আছে আইপ্যাডের দিকে। নিকোলাই মাথা নিচু করে কাঁধ ঝাঁকিয়ে পাকা হাসি দিয়ে মনে মনে বিড়বিড় করে বলে উঠল, ইয়েস, শি ইজ টু মাচ ডেঞ্জারাস জাস্ট লাইক ইউ। তারপর গভীর নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল স্ক্রিন থেকে। নরম গলায় নিজের মনেই বলল, Everything messed up now. বর্তমান সময় মেনশনের দরজায় খুশবুর আসতেই নিশাত বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে খুশবুকে জড়িয়ে ধরল। ছুটে আসলো বুড়াক সাহেব ও জাহানারা বেগম। খুশবু হাউমাউ করে কাঁদছে নিশাত বেগমকে জড়িয়ে। পেছনে দাঁড়িয়ে আছে রিদিয়া, জিনিয়া, মাহিয়া ও জারিয়া, আর তাদের পেছনে দাঁড়ানো সেই ইউরোপিয়ান দুজন দেহরক্ষী। নিশাত বেগম কাঁদতে কাঁদতে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, আমার মা, আমার সোনা, কাঁদে না, একদম কাঁদে না। তোদের কিছু হলে আমি পাগল হয়ে যাব, কিচ্ছু হবে না। খুশবু কান্না করতে করতে বলে উঠল, মাম্মা, আজ যদি রীতি... বলতে পারল না, তার মধ্যেই রিদিয়া চিমটি কেটে দিল খুশবুকে। চিমটি কাটা মাত্র খুশবু সেদিকে তাকিয়ে পড়ল। রিদিয়া চোখ টিপ্পনি দিয়ে ইশারা করে কিছু বুঝিয়ে দিল। তখন জাহানারা বেগম জিনিসটা লক্ষ্য করেই ভ্রুকুচকে রিদিয়াকে বলে উঠল, ওকে চিমটি কাটছিস কেন? রিদিয়া কথাটা শুনতেই যেন থমকে দাঁড়িয়ে গেল। তারপর চোখগুলো বড় বড় হয়ে গেল। এবার মুখের ভঙ্গি বদলে হাসতে হাসতে বলে উঠল, কিছু না মা, ওর হাতে কিছু লাগানো ছিল, তাই আমি মুছে দিচ্ছিলাম। জাহানারা বেগম যেন কথাটা বিশ্বাস করতে পারলেন না। তখন খুশবুকে এবার নিশাত বেগমের থেকে ছাড়িয়ে বুড়াক সাহেব নিজের মুখের মধ্যে নিয়ে খুশবুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন। কিছুক্ষণের পর সদর দরজার কাছেই স্নেহভরা মুহূর্ত গড়ে উঠল। একে একে সবাই যে যার রুমে চলে গেল, আর খুশবুকে নিশাত বেগম ধরে নিয়ে গেল খুশবুর রুমে। খুশবু হয়তো এখনো ভয়ের মধ্যে আছে, তাই নিশাত বেগম তার সঙ্গ ছাড়ল না। হৃদয়া সিঁড়ি বেয়ে কোনো কারণে দাঁতের ফাঁক দিয়ে রাগ ছাড়তে ছাড়তে উঠছে। সে নিজের রুমে না গিয়ে চোয়াল শক্ত করে কায়নের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় নক করল, কিন্তু ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া আসলো না। তাই চোখ মুখ খিচিয়ে দরজায় এক লাথি দিয়ে বলে উঠল, ভণ্ডর বাচ্চা, কোন চুলায় গিয়ে মরেছিস? হ্যাঁ, নিজের বোন বিপদে থাকায় বডিগার্ড পাঠাস, নিজে আসিস না, আবার নিজের পাওয়ারফুল বলিস। খবিশের বাচ্চা শুধু জানে বউয়ের পেছন ঘুরতে। এখনো বোধ হয় বউ নেটো হয়ে ঘুরছে শালা উগান্ডাবাসী। নিজের রাগ ঝেড়ে দরজায় আর এক লাথি দিয়ে আবারও বলে উঠল, বউ থাকতে অন্য মেয়েকে চুমু খায় দুশ্চরিত্র ভণ্ড অ্যানাকোন্ডার বাচ্চা। এর মধ্যেই রিদিয়ার কান টেনে ধরল জারিয়া। রিদিয়া ব্যথায়
আহ করে উঠল। হৃদয় পেছনে ঘুরে তাকাতেই দেখল জারিয়া। হৃদয়া চিৎকার করে বলে উঠল, আপু ছাড়, লাগছে। জারিয়া চোখ মুখ খিচিয়ে বলে উঠল, এই বদমাস, দরজায় লাথি কেন মারছিস? কেউ যদি দেখে, আর কে কাকে চুমু খেয়েছে? কথাটা শোনা মাত্রই হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল। তবুও পরিস্থিতি সামলাতে বলে উঠল, আপু লাগছে, ছাড়, আর কেউ দেখবে না। হৃদয় উপরের দিকে তাকিয়ে বলল, ওই দেখ, সিসিটিভি ক্যামেরা। আমি ভয় পাই নাকি? এরপরই হৃদয়া নিজেকে ছাড়াতে গেল। তখন হৃদয়ার কানের সোনার রিং পড়ে গেল নিচে। গড়াতে গড়াতে রিংটা কানের রুমের মধ্যে চলে গেল। জারিয়া এক ঢুক গিলে বলে উঠল। এবার কি হবে? হৃদয়া চোখ মুখ কুচকে বলল, তোমার জন্য হলো আপু, ধর এখন আবার এই অ্যানাকোন্ডার গুহায় ঢুকতে হবে। জারিয়া একটু অসহায় মুখ করে বলে উঠল। আমি কি করলাম? তুই নড়াচড়া না করলে তো হতো না। করিডোর দিয়ে তখন এক স্টাফকে যেতে দেখে হৃদয়া তাকে দাঁড় করিয়ে বলল, আন্টি, এই রুমে আমার ইয়াররিং চলে গেছে। এই রুমের চাবি কার কাছে? মহিলা স্টাফটি মুখে হাসি টেনে জবাব দিল, ম্যাম, এই রুম বায়োমেট্রিক স্ক্যান ছাড়া খোলা যায় না। কায়ান স্যার আর নিকো স্যার ছাড়া এই রুম কেউ খুলতে পারে না। নিকোর নামটা শুনতেই কেঁপে উঠল জারিয়া। হৃদয়া দাঁত মুখ খিচিয়ে উঠল কথাটা শোনা মাত্রই। হৃদয়া জারিয়ার উপর রাগ দেখিয়ে চলে গেল। জারিয়াও কাতর মুখ করে পেছনে পেছনে চলে গেল। রাত প্রায় 11টা। কালো রঙের কায়ানের গাড়িটা ধীরে ধীরে এসে থামল মেনশনের সামনে। গাড়ির দরজা খুলে নিকোলাই আর কায়ান নামতেই ফিকে আলোয় দেখা গেল লায়লা দাঁড়িয়ে আছে একা মেনশনের প্রবেশদ্বারের সামনে। তার মুখে এক অদ্ভুত অপেক্ষার ছায়া, চোখের নিচে ক্লান্তি, ঠোঁট নিঃশব্দে কাঁপছে। নিকোলা একবার তাকিয়ে মাথা নিচু করে ভেতরে চলে গেল, কিন্তু কায়ান থেমে রইল। স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল লায়লার দিকে। তারপর কণ্ঠে হালকা শীতলতা মিশিয়ে বলে উঠল, এখানে এত রাতে কি করছো? লায়লা মাথা নিচু করে বলল, খুশবুকে দেখতে এসেছিলাম। এরপর কিছুক্ষণ দুজনের মধ্যে নেমে এলো এক ভারী নীরবতা। চারিদিকের বাতাসেও যেন এক অজানা টান। কেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কণ্ঠ নিচু করে বলল, ওকে, তাহলে এখন তোমার অ্যাপার্টমেন্টে ফিরে যাও। এই কথাটা যেন লায়লার বুকের ভেতর ঢেউ তুলল। সে কায়নের দিকে তাকালো ভেজা চোখে, মুখে কষ্টের রেখা টেনে বলল, কাই, তুমি এত বদলে গেলে কিভাবে? তুমি এত রাতে আমায় একা যেতে বলছো? লায়লার কান্না ভেজা চোখ দেখে কায়নের খারাপ লাগলো। সে নিজের জন্য যাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আজ সেই মেয়েটাকে অবহেলা করছে সে নিজেই। নিজের চোখের সামনে যেন নিজেরই একটা নির্মম প্রতিচ্ছবি দাঁড়িয়ে গেল। সে এতটা খারাপ কি করে করতে পারলো? লায়লার চোখ থেকে কান্না ঝরে পড়তে লাগলো। মুহূর্তে সে কায়নের বুকের কাছে মুখ ডুবিয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, কাই, ডোন্ট হার্ট মি বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ। এই 3টা শব্দ আজ যেন কায়নের কানে তীরের মতো বিঁধল। কেন যেন অস্বস্তি লাগছে। এই শব্দ তো সে আগেও শুনেছে অসংখ্যবার, কিন্তু আজ মনে হচ্ছে এই ভালোবাসার ভার তার বুকে জ্বালা ধরাচ্ছে। কান গলা খাঁকড়ে দিয়ে কঠিনভাবে নিজেকে সামলে নিয়ে হাত রাখলো লায়লার মাথায়। গলার ভেতর শুকনো গাম্ভীর্য। লায়লা, সকলের জন্য আমি সরি। আর আমি কোনো মিথ্যে বলতে চাই না। সত্যি কথা বলতে ওর সব কিছু আমাকে খুব জ্বালায়। আমি নিজে চাই না ওর কথা ভাবতে, কিন্তু আপনি আপ চলে আসে। লায়লা এখনো কায়নের বুক থেকে মাথা তুলে কায়নের দিকে তাকিয়ে বলে উঠল, ওকে কায়, তুমি যদি ওর জন্য কিছু অনুভব করে থাকো, তবে আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। নিজেকে আর রাখতে চাই না। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমাকেই ভালোবেসে এসেছি, তাই তুমি আমার না হলে। লায়লার বলে যাওয়া এই কথাগুলো কায়নের বুকের ভেতরে যেন ছুরি চালিয়ে গেল। সে নিজেরই বিবেকে অপরাধী বোধ করছে। জানে না কিভাবে 1 মিনিট চোখের জল আর আরেকজনের মুখের ছায়ার সঙ্গে লড়াই করবে সে। হৃদয়ের মুখ ভেসে উঠছে বারবার, সে এখন আগুনের আলোর মতো। সে জানে না এটা আসক্তি নাকি পাগলামি, কিন্তু পালাতে পারছে না এই টান থেকে। তবু সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে ভাঙতে চায় না সে। এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলল, ডোন্ট ওয়ারি, আই নেভার হার্ট ইউ। আমি আমার প্রতিশ্রুতি ভাঙব না। লায়লা কায়ানকে জড়িয়ে কান্না ভেজা চোখে বলে উঠল, থ্যাংক ইউ কায়, থ্যাংক ইউ। কায়ান ঠোঁটে এক টুকরো জোর করে টানা হাসি রাখল, তার মাথায় হাত বুলিয়ে দিল। কিন্তু ভেতরে তখন তাণ্ডব শ্বাস ভারী হয়ে আসছে, কণ্ঠ রুদ্ধ, যেন বুকের ভেতর ঝড়ের শব্দ।
সে মুখ ফিরে আকাশের দিকে তাকালো, যেখানে তারা ঝলমল করছে নির্বিকারভাবে, যেন তার ভেতরের ঝড়ে কিছুই আসে যায় না তাদের। আর ঠিক সেই মুহূর্তে উপরের তলার জানলার পর্দা আড়াল করে কেউ একজন নিঃশব্দে তাকিয়ে রইল এই দৃশ্যের দিকে। তার মুখটা নিস্তব্ধ, চোখে কেবল এক গভীর ব্যথার ছায়া। অজান্তে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে, ঠোঁট নড়ল নিঃশব্দে। সহেনা রহেনা এ জীবন যুদ্ধ, চেয়ে আছি দূর পানে, কেন হচ্ছে এই মন ক্ষুব্ধ? কাটা তারের মাঝে ভরেছি গোলাপে, কেন জ্বলছে দেখে মন তাদের এই মধুর আলাপে? ও আল্লাহ, এইসব দেখে আমার কেন খারাপ লাগছে? মুক্তি দাও আমায়। রাতের নিস্তব্ধে ভেসে আসছে বসফরাসের মৃদু ঢেউয়ের শব্দ। দূরে কোথাও কোনো জাহাজের সাইরেন বেজে উঠেছে। সেই সুরের সাথে ঘরের বাতাসে মিশে আছে এক ধরনের নিস্তব্ধ জাদু। জারিয়া পর্দার আলোয় নিচে বসে আছে, হাতে ফোন, ঠোঁটে নরম হাসি। হ্যাঁ, এখানে রাত শ্যাম ভাই, আমাদের বিটিতে তো আরেকটু পরেই ভোর হয়ে যাবে। আপনি ঘুমাননি? সে কথা বলছে ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ। জারিয়া ভেবেছিল হয়তো তার বোনেরা কেউ এসেছে, তাই তাড়াহুড়ো করে ফোন কানে রেখেই দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা খুলতেই বুকের ভেতরটা হঠাৎ ধাক্কা খেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে নিকোলাই। যা দেখে জারিয়ার চোখ বড় বড় হয়ে গেল। জারিয়ার ঠোঁট শুকিয়ে গেল, গলাটা যেন চেপে ধরেছে কেউ। আপনি এখানে কি করছেন? কিন্তু নিকোলাই কোনো উত্তর দিল না। তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়ল জারিয়ার কানে লাগানো ফোনে। সে চোখের দৃষ্টি এতটাই তীব্র, এতটাই অধিকারী যে মুহূর্তেই ঘরটা ভারী হয়ে উঠল। জারিয়া আবারও দরজা দিতে যাবে, তখন নিকোলাই এক হাত দিয়ে দরজা আটকে দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। নিকোলাই দাঁতে দাঁত পিষে আর এক হাত দিয়ে জারিয়ার কানে থাকা ফোনটা টেনে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। চোখের মনি রক্ত লাল হয়ে উঠল তার। এক মুহূর্তের নীরবতা, তারপর দাঁতে দাঁত পিষে কল কেটে ছুঁড়ে ফেলল ফোনটা সোফার উপর। জারিয়ার শরীর থরথর করে কাঁপছে, কপালে ঘাম চিকচিক করছে। তার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন পুরো ঘর জুড়ে বাজছে। নিকোলাই চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল জারিয়ার দিকে। এরপর নিজের হাতে ধরে রাখা একটা প্যাকেট জারিয়ার দিকে এগিয়ে গম্ভীর গলায় বলল, এটা ধরো। জারিয়া সেদিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমি নিতে পারবো। এখান না, চলে যান। নিকোলাই জারিয়ার হাতের মধ্যে দিয়ে বলে উঠল, তুমি ভালো করেই জানো যে তুমি যতক্ষণ এটা না নেবে আমি ততক্ষণ এখান থেকে যাব না। জারিয়ার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল ভয়ে। কি করবে সে এখন? এই মানুষটা তাকে এমন পরিস্থিতির মধ্যে এখন ফেলে দিয়েছে যে না তো ভুলে থাকতে পারছে, না তো মনে জায়গা দিতে পারছে। নিকোলাইয়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনার এই পাগলামিগুলো আমি আর নিতে পারছি না। কেন করেন এগুলো আমার সঙ্গে? এই রাতে আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, কেউ দেখলে কি ভাববে আপনি বুঝতে পারছেন? আমি তো একজন মেয়ে মানুষ, মেয়েরা অনেক পরিস্থিতির সম্মুখীন হয়। আপনি কি সেগুলো বোঝেন না? প্লিজ এখান থেকে চলে যান। জারিয়ার কথাগুলো শুনে নিকোলাই এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার মুখের অভিব্যক্তি যেন একটু নরম হলো, কিন্তু চোখের গভীর রাগ, অধিকার আর ভালোবাসার তীব্রতা এখনো একইভাবে জ্বলছে। সে ধীরে ধীরে প্যাকেটটা খুলে ভেতর থেকে একটা ভেলভেটের বক্স বের করল। খুলতেই ঝলসে উঠল হালকা সাদা আলোয় প্লাটিনামের চেইনে ঝুলে আছে ছোট্ট ডায়মন্ড পেন্ডেন্ট, তাতে খোদাই করা শব্দ জেড। জারিয়া নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে, তার বুকের ভেতরটা কাঁপছে। নিকোলাই নিঃশব্দে এগিয়ে এলো, তাকে ঘুরিয়ে দাঁড় করালো। তার নিঃশ্বাস এখন জারিয়ার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। চেইনটা হাতে নিয়ে ধীরে ধীরে জারিয়ার গলায় পরিয়ে দিতে দিতে গলা নামিয়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি যে পরিস্থিতি আসুক না কেন এই নিকোলাই রুশাকে সবসময় নিজের পাশে পাবে। মাই গ্রিন মিস্ট, অ্যান্ড ইটস মাই প্রমিস। জারিয়ার শরীর কেঁপে উঠল। গলায় ঠান্ডা ধাতব স্পর্শের সাথে সাথে বুকের ভেতর কেমন এক উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন সে কিছুতেই এই মানুষটাকে ঘৃণা করতে পারে না। নিকোলাই মাথা নিচু করে জারিয়ার চুল সরিয়ে তার ঘাড়ে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর নিঃশব্দে দরজার দিকে হাঁটতে লাগলো, কিন্তু বেরোনোর আগে হঠাৎ থেমে গেল। ঘরের বাতাস থমকে গেল আবারও। সে ধীরে পেছনে ঘুরে তাকালো, চোখে তীব্র দৃষ্টি, গলা গভীর ও নিম্নস্বরে বলল,
সিয়াম হোক বা সিয়ামের বাবা হোক, কোনো বাস্টার্ডের সঙ্গে যদি নেক্সট টাইম কথা বলতে দেখি, নিজের গ্রিন মিস্টকে তো কিছু বলতে পারবো না, তবে তাদের জানাজা তৈরি করব। কথাগুলো যেন জারিয়ার বুকের ভেতর ঢুকে গেল ছুরির মতো। চেইনের লকেটটা হাতের মুঠোয় চেপে ধরল সে। তার চোখে জল জমে উঠছে, কিন্তু মনটা কেমন করে যেন নিস্তব্ধ। নিকোলাই চলে যাচ্ছে, কিন্তু তার গন্ধ, তার রাগ, তার শ্বাস ঘর জুড়ে রয়ে গেল, যেন প্রতিটি বাতাসে ওর নাম লুকানো। জারিয়া স্থির হয়ে তাকিয়ে আছে দরজার দিকে। বুকের ভেতর একটাই প্রশ্ন বাজছে। এই মানুষটাকে আমি ঘৃণা করি এই মানুষটার জন্য। আমার হৃদয়টা ধ্বংস হয়ে যাচ্ছে। কায়নের পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনিত হলো। এক একটা পদক্ষেপে যেন রাগ, ক্লান্তি আর অজানা অপরাধবোধ ভারী হয়ে আছে। করিডোরের লাইটে তার ছায়া লম্বা হয়ে মেঝেতে পড়ছে। মুখে আগের মতো নির্লিপ্ততা নেই, যেন ভেতরে আগুন জ্বলছে, কিন্তু সে আগুন দমিয়ে রেখেছে চুপচাপ। নিজের রুমে না গিয়ে কায়ান সোজা চলে গেল খুশবুর রুমের দিকে। তার পেছনে 4 জন স্টাফ নিঃশব্দে অনুসরণ করছিল। খুশবু হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, হাতে একটা কমিক বুক, যেন পুরো দুনিয়ার হালকা মুহূর্তগুলো ওর ছোট্ট ঘরেই জমা। খুশবু চোখ তুলে কায়ানকে দেখল। মুখে তৎক্ষণাৎ হাসির আলো ছড়িয়ে পড়ল, চোখে সেই চেনা উচ্ছ্বাস। কমিক বুকটা নামিয়ে রেখে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, বিগ ব্রো। কায়ান খুশবুর পাশে গিয়ে দাঁড়াতেই খুশবুকে বাবার স্নেহের মতো জড়িয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমার অ্যাঞ্জেল আজকে খুব ভয় পেয়েছে, তাই না? সরি বাচ্চা, তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার বিগ ব্রো তখন তোমার পাশে ছিল না। খুশবু একগাল হেসে কায়ানের কোমর জড়িয়ে বলল, বিগ ব্রো, আমি তোমার সরি চাই না। আমি চাই আমার 4 ব্রো যেন আমাকে এইভাবেই ভালোবাসা দেয়। তখন একটু প্যানিক করেছিলাম, বাট রিদিয়ার মুখ দেখে সব প্যানিক হওয়া শেষ হয়ে গেছে ব্রো। হৃদয়া নামটা শুনতেই আবারও কায়ানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে যেন ভুলে যেতে চাইলেও ওর নাম সহ ওর মুখ। এরপর নিজেকে একটু সামলে খুশবুর মাথায় হাত বুলিয়ে খুশবুকে নিজের থেকে একটু সরিয়ে খুশবুর গলায় লাগানো ওয়ান টাইম ব্যান্ডেজের দিকে তাকাতেই চোখ জ্বলে উঠল। এরপর ব্যান্ডেজের উপর আঙুল বুলিয়ে গম্ভীর ও ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কায়েন দেবীর আর্সেলানের কলেজের শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরার কারণ আমি কি করতে পারি ধারণা নেই। খুশবু চোখ পাকিয়ে বলল, এই সেম কথা নিকো ব্রো একটু আগে বলে গেল। কান খুশবুর কথা শুনে একটু হেসে আরো কিছুক্ষণ কথা বলে খুশবুর কপালে স্নেহের চুমু দিয়ে বেরিয়ে গেল। ছুটুন্নি, চল না আমার সঙ্গে একটু। আলো জ্বলছে বড় আঙ্কেলের রুমে, নিশ্চয়ই এখন গেলে পাবো। চল না একটু প্লিজ, নইলে আমি একা একা যেতে পারছি না। হৃদয়ের এই কাকুতি মিনতি দেখে জিনিয়া একটু ভাব নিয়ে বলল, বিকেলে তো এত ফাইটিং করলি, তাহলে এখন আবার ভয় পাচ্ছিস কেন? রিদিয়া কি করে বলবে যে সে ভয় পাচ্ছে না, বরং ওই লোকটার সামনে একা একা যেতে চাইছে না। সে তো নিজেই জানে না কেন নিজেকে এত দুর্বল লাগে, তবুও নিজের ভাবনাকে ডুবিয়ে মিথ্যে কথার সাহায্য নিয়ে বলল, আমার ওনাকে ভয় লাগে, তাই ভয় পাচ্ছি। তুই চল প্লিজ। এই বলেই জিনিয়ার জবাবের আর অপেক্ষা করল না, বরং হাতটা টানতে টানতে বাইরে নিয়ে গেল। জিনিয়া চোখ মুখ কুচকে বলে উঠল, আরে বাবা, আস্তে ধরে টান, যাচ্ছি তো। আই লাভ ইউ ছোটুন্নি। জিনিয়া মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, কাজের সময় আই লাভ ইউ ফাজিল। করিডোরে ঝলমলে আলোয় জড়ানো লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তারা, কিন্তু করিডোর বেয়ে যেতে যেতে এমিরের হালকা মিউজিকের শব্দ আসায় হঠাৎ জিনিয়া এমিরের রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। কিন্তু হৃদয়া খেয়াল করল না, কারণ ওর মাথায় চলছে অন্য কিছু। আরে দাঁড়ালি কেন? জিনিয়া ফিক করে হেসে দিয়ে বলল, দামরা শাড়ির ল্যাংটা ডান্স দেখতে। কথাটা শোনা মাত্রই হৃদয়া এমিরের রুমের দিকে তাকিয়ে দেখল এমির শুধু ট্রাউজার পরে 2 পায়ের মাঝে হাত এমন করে আঁকাবাঁকা করে ডান্স মুভ করছে, যা দেখে হৃদয়া একটু মুচকি হেসে লজ্জায় চোখ সরিয়ে নিল। ধিমে গলায় বলে উঠল, এরকম ভাবে দরজা খুলে কে ডান্স করে? জিনিয়া বাঁকা হাসি দিয়ে বলল, কেন, সামনেই তো উদাহরণ রয়েছে, জলজান্ত কুমিরের বাচ্চা। হৃদয়া এবার চোখ ঘুরিয়ে বলে উঠল, পরে দেখবি সব ডান্স, আগে চল তুই আমার সঙ্গে। জিনিয়া নিজের হাতের ফোনটা নিয়ে এমিরের দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও বানাতে বানাতে বলল, আমি এমনিতেও বড় আঙ্কেলের রুমে যেতাম না, তোকেই যেতে হতো। এতটুকু চলে এসেছে, বাকিটুকু তুই চলে যা।
আমি তো এই ডান্সের ভিডিও করেই তারপরে যাব। ব্যাটারি পেয়েছি জব্দ করার মতো জিনিস। কথাটা শোনা মাত্রই হৃদিয়া দাঁত মুখ খিচিয়ে বিড়বিড় করে বলল, মীর জাফর। এই বলে মুখ ঘুরিয়ে চলে গেল। কিন্তু কায়নের রুমের সামনে যেতে যেতে দেখল নিকোলাই বেরিয়ে আসছে। নিকোলাই হৃদিয়াকে এত রাতে এখানে দেখা মাত্রই ভ্রু উঁচু করে বলে উঠল, কি হলো হোয়াইট বিউটি, এত রাতে এখানে? হৃদয় নিকোলাইকে দেখা মাত্র এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা উঁচু করে তাকিয়ে বলল, আসলে আজকে সন্ধ্যায় আমার ইয়াররিং এই রুমের ভেতরে ভুল করে চলে গেছে। স্টাফকে জিজ্ঞাসা করায় বলল এই রুম নাকি একমাত্র আপনি আর বড় আঙ্কেল খুলতে পারেন। আমাকে একটু আমার ইয়াররিংসটা খুঁজতে সাহায্য করবেন? নিকোলাই মাথা নিচু করে বাঁকা হাসি টেনে বলে উঠল, কায়ান তো রুমে নেই, সে এখন জিম রুমে। আমি রুম ওপেন করে দিচ্ছি, তুমি ওনার মতো ফ্রিলি খুঁজে না। আমার এখন একটু জরুরি কাজ আছে, নইলে আমি তোমাকে খুঁজতে সাহায্য করতাম। কথাটা শোনা মাত্র হৃদিয়া যেন শান্তি পেল, এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবুও নিজের কৌতূহল নিয়ে বলল, আমি একা গেলে কোনো সমস্যা হবে না তো? উনি যদি পছন্দ না করেন? নিকোলাই আবারও হেসে বলল, ডোন্ট ওয়ারি, গো ফ্রিলি। এরপর নিকোলাই ফিঙ্গার প্রেস করে দরজা খুলে দিল। দরজা খুলতেই রুম থেকে আসা এক পুরুষালী গন্ধ হৃদিয়ার নাকে এসে লাগলো, যা তার পুরো শরীরকে ঝাঁকিয়ে তুলল। এক গভীর নিঃশ্বাস টেনে ধীরে ধীরে রুমের দিকে পা বাড়িয়ে দিল। হৃদিয়া রুমে যেতেই দরজা বন্ধ হয়ে গেল। হৃদিয়া সেদিকে গ্রাহ্য করল না, বরং তলিয়ে গেল এক গভীর ভাবনার জগতে। চোখের সামনে ভেসে উঠতে লাগলো গত রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো, যা তাকে কুড়ি করে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল সে, মনে মনে ভাবতে লাগলো। নিকোলাই করিডোর দিয়ে যাচ্ছিল। এমিরের নাচ দেখে সেও দাঁড়িয়ে পড়ল জিনিয়ার পাশে। নিকোলাই বাঁকা হেসে মনে মনে বলে উঠল, হোয়াট এ ইডিয়েট। নিকোলাইকে দেখে জিনিয়া ফোনটা সরিয়ে নিতে লাগলো। নিকোলাই সেটা বুঝতেই মাথা নিচু করে একটু হেসে ওখান থেকে যেতে যেতে ধীমে গলায় বলল, কিপ গোয়িং সিস্টার ইন ল। নিকোলাই যেতেই জিনিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে এমিরের ওইরকম ডান্স দেখে ফিক করে হেসে বলে উঠল, মেইন পয়েন্ট কি এতই দুর্বল যে নাচ করতে গেলেও তাকে ধরে রাখতে হচ্ছে? হাই রে আমার প্লে বয়, যার কিনা বয় পয়েন্টই ঢিলা। কথাটা এমিরের কানে যেতেই এমি সঙ্গে সঙ্গে নাচ বন্ধ করে দিল। এরপর জিনিয়াকে দেখতেই ভ্রু চেয়ে দরজার কাছে এসে দুষ্ট হাসি দিয়ে বলে উঠল, ডেমো দেখতে চান মিস টিকটিকি? কথাটা শোনা মাত্রই জিনিয়া রেগে গেল, কিন্তু তবুও এমিরকে শায়েস্তা করার জন্য বলে উঠল, সরি মিস্টার কুমির ডেনিস, আমি দুর্বল জিনিসের ডেমো চাই না। আপনি বরং দড়ি দিয়ে বেঁধে রাখেন, নইলে পড়ে যেতে পারে। কথাটা শুনে এমিরের চোখ মুখ রাগে কুচকে গেল, দাঁত চেপে গর্জে উঠল। হোয়াট দ্য ফাক? জিনিয়া হাসতে হাসতে এমিরকে ভেঙচি দিয়ে বলে উঠল, দুর্বল সিস্টেম নিয়ে আর ফাকফুক করতে হবে না, জাস্ট গো টু হেল। এই কথা বলতেই জিনিয়া আবারও নিজের ফোনে এমিরকে দেখিয়ে বলল, হ্যাশট্যাগ মেইন পয়েন্ট ঢিলা ডান্স। এই বলেই জিনিয়া চলে যেতে লাগলো। কিন্তু এমির রাগান্বিত চেহারা নিয়ে চিৎকার করে উঠল। ইউ টিকটিকি! এই বলেই জিনিয়াকে টপ করে পেছন দিয়ে টান দিল। জিনিয়া টাল সামলাতে না পেরে এমিরের সঙ্গে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে গেল। এমিরের উপর জিনিয়া, আর এখন এমিরের ঠোঁটের সঙ্গে জিনিয়ার ঠোঁট মিশে গেল। দুজনেরই চোখ বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ। এক অচেনা উত্তাপের ঝলক বয়ে গেল ঘরের ভেতর দিয়ে। মুহূর্তেই এমিরের চোখে যেন খুশির ঝিলিক ফুটে উঠল। এমির নিজের হাত দুটো কন্ট্রোল করতে না পেরে জিনিয়াকে চেপে ধরতে যাবে, কিন্তু তার আগেই জিনিয়া এমিরের মেইন পয়েন্টে হাঁটু দিয়ে এক লাথি মেরে উঠে যেতে লাগলো। আর এমির ব্যথায় চোখ মুখ কুচকে গেল। জিনিয়া হাত ঝাড়তে ঝাড়তে দাঁত কিরমির করে বলে উঠল, লুচ্চা বেটা। জিনিয়া এই বলে চলে যেতে লাগলো। এদিকে এমির দাঁত কিরমির করে বলে উঠল, ডেঞ্জারাস মেয়ে আমার সম্পদে লাথি মেরে দিল। ঘর জুড়ে এখন শুধু নিঃশ্বাস, রাগ আর দমিয়ে রাখা আকর্ষণের গন্ধ। অন্যদিকে হৃদিয়া নিজেকে একটু সামলে ইয়ারিং খুঁজতে যাবে, তখন হঠাৎ কানে আসলো পানি পড়ার শব্দ। সেই শব্দ আসতেই হৃদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। কৌতূহল নিয়ে সেই দিকে লক্ষ্য করলেই দেখল পানির শব্দটা ওয়াশরুম থেকে আসছে। কিছু একটা ভেবে হৃদিয়ার শ্বাস যেন আটকে গেল। এরপর তাড়াতাড়ি করে এদিক ওদিক ইয়ারিং খুঁজতে লাগলো, কিন্তু এত বড় রুমে কোথাও নিজের ইয়ারিং খুঁজে পাচ্ছে না। বিরক্ত হয়ে যাচ্ছে হৃদিয়া।
তখনই হঠাৎ ওয়াশরুম থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। নিকো, তুই যদি রুমে থাকিস আমার বাথটবটা পাস কর, না থাকলে এইভাবেই বেরিয়ে যাব। কথাটা শুনতেই হৃদয়া স্তব্ধ হয়ে গেল। স্থির হয়ে গেল তার শরীর, চোখ জোড়া বড় হয়ে গেল, গলা শুকিয়ে আসছে। এবার কি করবে সে তার কানের রিং খোঁজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজার নবে হাত দিয়ে টানাটানি করেও দরজা খুলতে পারল না। বারংবার চেষ্টা করছে, কিন্তু তবুও খুলতে পারছে না। চোখে মুখে ভেসে উঠল এক অজানা ভয়ের ছায়া। বারবার চেষ্টা করেও খুলতে পারছে না। মনে মনে বিড়বিড় করে বলে উঠল, ও আল্লাহ, প্লিজ খুলে যা, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু হৃদয়ার কানে আবারও ভেসে আসলো কায়েনের কণ্ঠস্বর। নিকো, তুই রুমে থাকলে বাথটবটা দে তাড়াতাড়ি, নইলে বেরিয়ে আসছে কিন্তু। হৃদয়ার মাথায় কোনো কাজ করছে না। কি করবে সে এবার? হঠাৎ এদিক ওদিক করে দেখতে পেল সোফার হাতলে এক গাঢ় নীল রঙের বাথটাব। আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে সেদিকে গিয়ে সোফা থেকে বাথরুমটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমের কাছে যেতেই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠল, আল্লাহ রক্ষা করো। কালো কাচের গ্লাসের দরজায় একবার টোকা দিয়ে বাথরুমটা একটু ভেতরে দিতেই হঠাৎ তার হাতে টান পড়ল। মুহূর্তের মধ্যেই সে নিজেকে পেল কায়ানের ভেজা ট্যাটু করা উন্মুক্ত দেহের সামনে। কায়ানের শরীরে শুধু রয়েছে ব্ল্যাক রঙের ট্র্যাঙ্কস। হৃদয়ার পিঠ ঠেকে গেল দেয়ালে, আর সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে নিল। শাওয়ারের নিচে হৃদয়ও মুহূর্তে ভিজে উঠল। পরনের গোলাপি থ্রি পিসটা ভিজে পুরো শরীরের কার্ভ স্পষ্ট হয়ে উঠল। পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে মুহূর্তেই সে তার দুহাত দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করল। হৃদয়ার চুলগুলো ভিজে শরীরের সঙ্গে লেগে আছে। হৃদয়ার সৌন্দর্য আরও বৃদ্ধি পেল, যেন এক মাতাল করা সৌন্দর্য। কিন্তু কায়ান কিছুক্ষণ স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। চোখের রং বদলাতে শুরু করল। ঝিকমিক করছে কায়ানের ভ্রুতে করা পিয়ার্সিং। শাওয়ারের ঠান্ডা পানি তার চোখ মুখ চিবুক বয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো পরিবর্তন হলো না। বরং হঠাৎ করে কেমন যেন কেঁপে উঠল। কেঁপে উঠতেই ভারী নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হলো। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে হৃদয়ের দুপাশের দেওয়ালে হাত দিয়ে বলে উঠল, আমার রুমে আসতে মনে করেছিলাম না? হৃদয়ার কানে এই কথাটা আসা মাত্রই সে তার চোখ বড় বড় করে কানের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, ভুল করে আমার ইয়ারিং রুমে চলে এসেছিল। হৃদয়ার ঠোঁট কাঁপছে। বড় বড় চোখের পলক বেয়ে ঠোঁট বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার শরীর কাঁপছে, কিন্তু এইসব কিছু কায়ানকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। কেমন যেন পাগল পাগল লাগছে কায়ানের নিজেকে সামলাতে পারছে না। তবুও হৃদয়ার আরও কাছে চলে গেল। হৃদয়া বাধা দেওয়ার জন্য তার কাঁপা কাঁপা হাত দুটো কায়ানের উন্মুক্ত বুকে রেখে দিল। আর হাত রাখতেই কানের মাথা পুরো হ্যাং হয়ে গেল। বুকের মধ্যে যেন টর্নেডো শুরু হতে লাগলো। এদিকে হৃদয়ারও পুরো শরীর কাটা দিয়ে উঠল, পেট মুচড়ে উঠল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু কায়ান হৃদয়ার দুহাত উপরে তুলে এক কবজির মধ্যে নিয়ে দেয়ালে চেপে ধরল। তারপর ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হৃদয়ের একদম কাছে গিয়ে দাঁড়ালো। কায়ানের অ্যাডাম অ্যাপলস ওঠানামা করছে। কায়ান নিজের অনুভূতিকে উপেক্ষা করে জোর করে বলে উঠল, লিসেন চিক্স, এই রুম তোমার জন্য ভয়ঙ্কর, এই ওয়াশরুমে তোমার জন্য ভয়ঙ্কর, এই ঠান্ডা পানি তোমার জন্য ভয়ঙ্কর, আর তার থেকেও ভয়ঙ্কর আমি। নিজের প্রাণের মা থাকলে আমি আমার রুম থেকে দূরে থাকবো। হৃদয়ের বুকটায় আবারও যেন কেউ তীর ছুঁড়ে মারল। তবে সেও নিজের অনুভূতিকে ডুবিয়ে কায়ানের চোখে চোখ রেখে বলল, আর আমি এই দুটোকেই ভয় পাই না। তাদের শরীর এক থাকায় দুজনের ভেতরে যেন আগুন জ্বলে উঠছে। কায়ান হৃদয়ার সঙ্গে মিশে গিয়ে ঠোঁটের কাছে ঠোঁট রেখে বলে উঠল, এখন আমার আসল রূপ তোমাকে দেখায়নি মিশ্র, যেদিন দেখাবো সেদিন তোমার রূপ কাঁপিয়ে দেব। কথাগুলো শোনা মাত্রই হৃদয়া ছটফট করতে করতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি এই মুহূর্তে এখান থেকে যেতে চাই। এই রুমে কি করে আসলে? নিকোলাই আঙ্কেলের সাহায্যে। উনি বললেন আপনি এই ঘরে নেই এই মুহূর্তে। আমি যদি আগে জানতাম তবে কিছুতেই রুমে পা বাড়াতাম না। হৃদয়ার কথা শেষ হতেই কায়ান হৃদয়ার কানের কাছে মুখ নিয়ে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে নেশালো কণ্ঠে বলে উঠল, এসেছ নিজের ইচ্ছে, যাবে আমার ইচ্ছে। হৃদয়া কেমন যেন অবশ হয়ে যাচ্ছে।
তবুও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার এই ছটফট কায়ানকে আর সামলে রাখতে পারল না। তছনছ করে দিল সবকিছু। তাকে যেন আরো পাগল করে দিচ্ছে। এরপর কাপা কাপা কণ্ঠে বলে উঠল, করিস না রু, করিস না। আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছিস না? কায়ানি বলতেই হৃদয়ের হাত ছেড়ে কোমরে হাত দিতেই শরীরে যেন কারেন্ট তৈরি হতে লাগলো। এরপর তাকে ঘুরিয়ে দেয়ালের সঙ্গে লাগিয়ে দিল। নিজের উন্মুক্ত বুকের সঙ্গে হৃদয়ের বুক ঠেকিয়ে দিল। মুহূর্তেই হৃদয়ের শরীর যেন এই ঠান্ডা পানি তো আগুন লাগিয়ে দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, তবুও নিজেকে এই স্পর্শ থেকে আলাদা করতে পারছে না। কানের গরম নিঃশ্বাস স্পর্শ করে যাচ্ছে হৃদয়ের 3 পিস পরা উন্মুক্ত পিঠ। কানের বুক ওঠানামা করছে। হৃদয় স্পন্দনের শব্দ নিজেও শুনতে পাচ্ছে। এক হাত দিয়ে দেয়ালের সঙ্গে হৃদয়ের হাত চেপে অন্য হাত দিয়ে ভেজা কোমরে হাত রেখে নেশাভরা কণ্ঠে বলে উঠল, ওহ রু, প্লিজ ডোন্ট মুভ, জাস্ট স্টে স্টিল। আদারওয়াইজ এই বাড়িও আমার ভিতরে আগুন নেভাতে পারবে না। হৃদয়া চোখ বন্ধ করে জোর করে বলে উঠল, ছেড়ে দেন আমাকে, আপনি কি চাইছেন? কায়ন কোনো জবাব দিল না, বরং না চাইতেও তার ঠোঁট ছুঁয়ে দিল হৃদয়ার পিঠ। ভেজা ঠোঁটের স্পর্শ পেতেই হৃদয়ার চোখ খুলে ফেলল। পেটের মধ্যে যেন প্রজাপতি পাখা মেলে উঠতে লাগলো। হৃদয়কে এই মুহূর্তে এখান থেকে বের হতে হবে, না হলে আজ এই অচান অনুভূতির থেকে কিছুতেই নিজেকে সামলাতে পারবে না। সে নিজেকে কায়নের বাঁধন থেকে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু কায়ন উন্মাদ পাগলের মতো হৃদয়াকে নিজের আরো কাছে নিয়ে হৃদয়ার কানের কাছে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, Don't move your hips, baby girl. It's make me hate, make me crazy. Did you feel it, Ru? হৃদয়ের সারা শরীর আবারও ঝাঁকিয়ে উঠল। পুরো শরীর হিমশীতল হয়ে উঠছে। শরীরের প্রতিটি রোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হৃদয়া চোখ বন্ধ করে কাপা কাপা কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য লম্পট ভণ্ড চরিত্রের মানুষ। আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সরে যান। হৃদয়ের কথা শুনতেই কায়ন হৃদয়ের ঘাড়ে মুখ ডুবিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, আমি নিজেও জানি না আমি কি চাই। আমার পারফেক্ট লাইফে তুই এসে সব মেস্ট আপ করে দিয়েছিস। কেন এলি তুই? বল, কেন এলি? হৃদয়া নিজের রাগ সামলাতে না পেরে চিৎকার করে বলল, আমার আপনার মতো একটা জঘন্য লোকের লাইফে আসার কোনো ইচ্ছে নেই, না আসতে চাই, আমাকে ছেড়ে দিন। কথাগুলো শোনা মাত্রই কায়নের মস্তিষ্ক খারাপ হয়ে গেল। সে হৃদয়াকে সামনে ঘুরিয়ে হৃদয়ের মুখ ধরে উচ্চস্বরে বলল, হি অলরেডি এন্টার্ড মাই লাইফ। 4 দিন পর আমার বিয়ে, আর আমি এখনই ফাকিং পাস্টারদের মতো অন্য কাউকে টাচ করে যাচ্ছে। আই হেট ইউ রু, সবকিছু এলোমেলো করে দিয়েছিস। শহরের পানি এখনো তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। ঠান্ডা ফোঁটাগুলো যেন আগুনে গলে যাওয়া ধাতুর মতো দগ্ধ করছে ত্বক। হৃদয়ের বুকের ভেতর তীব্র ধকধক শব্দ। শ্বাস প্রশ্বাস কাঁপছে। চোখের সামনে কায়নের চোখ দুটো কারো ভারী, নেশা আর যন্ত্রণায় মেশানো। সে পারছে না। নিজের সমস্ত শক্তি দিয়ে কায়নকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, কারণ আপনি একটা বেহায়া। আমি কিছু এলোমেলো করিনি। একটু আগে তো আন্টির সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন, এখন আবার আমার সঙ্গে। অসভ্য লোক। হৃদয়ার চিৎকারে কান চোখ রাঙিয়ে গর্জে উঠল, রু, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি লালাকে জাস্ট... সম্পূর্ণ বাক্য শেষ করতে পারল না। তার আগেই হৃদয়া দাঁতে দাঁত চেপে কায়নের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি করলেন না করলেন আমার জানার দরকার নেই। তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন ছুরি কেটে যাচ্ছে কানের বুকের ভেতর। হৃদয় হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বাইরে বেরোতে যাবে, কিন্তু কানে এক ঝটকায় তার ছোট্ট শরীরটাকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে নিল। হৃদয় অবাক হয়ে তার বাহু আঁকড়ে ধরল ভারসাম্য রাখতে। আর কায়নের কণ্ঠে গর্জন, কোথায় যাচ্ছিস? আমি যাওয়ার অনুমতি দিয়েছি? আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে রাগিয়ে দিস না, নিজেকার কথা বল বুঝাবো। তার চোখ লালচে, চোয়াল শক্ত, শরীর টান টান, যেন রাগের নিচে একটা তক্ত ভালোবাসা ফুটছে। হৃদয় রাগে ফেটে পড়ল। দুহাত দিয়ে কায়নের চুল টেনে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে উঠল, কি বোঝাবেন আপনি, ভণ্ড অ্যানাকোন্ডার বাচ্চা? কালকে আমার সাথে পারমিশন নিয়েছিলি কিস করার জন্য? আমার ঠোঁটে 12টা বাজিয়ে আবার সরিও বললি না, বরং ইগনোর করেছিস ভণ্ড। তার ঠোঁট কাঁপছে, চোখ ভেজা, তবু গলাটা কাঁপতে কাঁপতে তীক্ষ্ণ। কায়ন থেমে গেল এক মুহূর্তে, বুকটা দুলে উঠল। নিচু গলায় বলল, ওকে, সরি। কায়ন এই বলেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদয়াকে নিজের সঙ্গে চেপে ধরল।
হৃদয়া যেন সরি শব্দ শুনে একটু অবাকই হলো। এরপর কায়ান ভেজা অবস্থায় ওয়াশরুম থেকে বেরিয়ে হৃদয়াকে ধরে রাখা অবস্থাতেই একটা টাওয়াল নিয়ে নিল। হৃদয়ার আমার জন্য ছটফট করছে, কিন্তু কায়ান কোনো কথা বলল না, বরং সোফার উপর বসে হৃদয়াকে নিজের কোলের উপর বসিয়ে টাওয়াল দিয়ে হৃদয়ার মাথা মুছতে মুছতে দুষ্ট হাসি দিয়ে হৃদয়ার দিকে তাকালো। হৃদয় একইভাবে তাকিয়ে আছে। এরপর কায়ান বলে উঠল, আমি যে তোকে ইগনোর করেছি, তুই নোটিস করেছিস? কথাটা শোনা মাত্রই যেন হৃদয়ার মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, হৃদয় থতমত খেয়ে বলে উঠল, আমার খেয়ে কাজ নেই, আমি নোটিশ করতে যাব? ছাড়েন, আমি আমার রুমে যাব। মাথা মুছিয়ে হৃদয়ার শরীরে টাওয়ালটা পেঁচিয়ে হৃদয়াকে নিজের বুকের মধ্যে নিয়ে কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আমি এখন শান্তি পাচ্ছি, আর একটু শান্তি দিয়ে যাও, তারপর চলে যাস। কেন? আমি কি আপনার শান্তির মেশিন যে শান্তি দিব? তার গলার মধ্যে রাগের আগুন, কিন্তু চোখে এক অদ্ভুত ঝড়। কায়ান নীলাভ চোখ দুটো দিয়ে হৃদয়ার দিকে তাকিয়ে রইল, চোখে যেন হাজার কথার ভার। তার কণ্ঠ ধীরে ভাঙল, এরপর আর কখনো বলবো না, আমার থেকে দূরে থাকিস রো। আমি মস্তিষ্কের সঙ্গে লড়াই করতে করতে এখন মনের সঙ্গে লড়াই করছি। আমি কাউকে প্রমিস করেছি, সেই প্রমিস আমি কখনোই ভাঙবো না। আমি তাকে ভালোবেসেছি, কিন্তু কেমন ভালোবাসলাম যে সে থাকা সত্ত্বেও আমি তোর কথা ভাবছি সারাক্ষণ। কানের ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। হৃদয়া কেমন মায়াবী চোখে সেদিকে তাকিয়ে আছে। এরপর কায়ান আবারও বলে উঠল, আমি লায়লার কথা কখনো এইভাবে ভাবিনি। আমার কত ফ্রেন্ড ওর সঙ্গে হ্যান্ডশেক করে কথা বলে হাক করে, কিন্তু আমি তো কখনো পাগলামো করিনি। ও কি করছে না করছে কখনো স্টক করিনি, কখনো তার উপর নিজের কন্ট্রোল করিনি। তাহলে তোর আশেপাশে কেন করে ছায়া সহ্য করতে পারছি না? কেন তোকে দেখার জন্য ছটফট করছি? কেন তোকে স্টক করছি? কথাটা শেষ হতেই দাঁতে দাঁত পিষে হৃদয়া নিজেকে কায়ানের হাত থেকে ছাড়িয়ে হঠাৎই নড়ে উঠল। হৃদয়া ধীরে ধীরে কায়ানের কোলের উপর উঠে তার মুখোমুখি বসল। কায়ানের দুপাশে নিজের হাঁটু মুড়ে সে স্থির হল। তার হাঁটু দুটো কায়ানের দুপাশে, নিঃশ্বাস ঘন, শরীর ভেজা, চোখে জ্বলছে অগ্নিশিখা। ঘরের বাতাস নিঃশব্দ, কেবল দুজনের নিঃশ্বাসের ভার। যেন পুরো পৃথিবী থেমে আছে তাদের মাঝখানে। সোফার নরম চামড়ায় কায়ানের হাত শক্ত হয়ে উঠল। নিঃশ্বাস হঠাৎই ভারী হয়ে গেল। বুকের ভেতর কেমন জানি শূন্য শূন্য লাগছে। কায়ানের গলা শুকিয়ে কাঠ। বুকের ভেতর ধুকপুক করছে কিছু একটা, যেন নিজেই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে থমকে গেছে। রক্ত যেন সরাসরি চেহারায় ছুটে এসেছে। কান, গাল, মুখ সব লালচ হয়ে উঠছে। এক হাত সোফার হেডফোনে এলিয়ে দিয়ে হাত মুঠো করে নিল, আর এক হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলল। ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল পাশের দিকে, যেন নিজেকেই থামানোর চেষ্টা করছে। তার নিঃশব্দ কণ্ঠ ফেটে এলো নিচু, ভারী স্বরে। কিন্তু হৃদয়া এখন এসব কিছুই শুনতে চায় না। সে চোখে আগুন জ্বালিয়ে কায়ানের মুখ নিজের দিকে ফিরিয়ে বলে উঠল, রাখেন আপনার শুটিং। লাস্টে কি বললেন? কায়ান বুঝতে পারল হৃদয়াকে জিজ্ঞেস করছে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, তবুও কথা ঘোরানোর জন্য গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, না, তার আগে তোর আশেপাশে কাউকে সহ্য হয় না? না, তারপরে দেখ রো, প্লিজ সর, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কায়ানের কথা শুনে হৃদয়া তার দুহাত দিয়ে কায়ানের চুল টেনে রেগে বলে উঠল, ভণ্ডর বাচ্চা, আমাকে স্টক করছিস? কায়ানের চুল এবার একটু বেশি জোরে টানায় চোখ মুখ কুচকে গেল। এরপর তাড়াতাড়ি করে হৃদয়ার হাত দুটো এক হাতে দিয়ে লক করে হৃদয়ার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে হৃদয়ার দিকে তাকিয়ে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, কি চাচ্ছিস? আমি কন্ট্রোল হারাই? কোথায় বসে আছিস খেয়াল করেছিস? বারবার বলছি, শুনতে পারছিস না? হৃদয়া দাঁত কিরমির করে বলে উঠল, অসহ্য ফাজিল লোক আমার স্টক করে। এরপর যদি কখনো আমায় স্টক করেছিস আর আমি যদি টের পাই তো দেখিস কি হয়। সর এখান থেকে। এই বলে হৃদয়া উঠতে যাবে, কিন্তু কায়ান বাঁকা হাসি টেনে আবারও বসিয়ে দিয়ে বলে উঠল, যখন বলেছিলাম তখন যাসনি, এখন আমার কথা শুনবি, তারপর যাবি। হৃদয়া ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এক গভীর নিঃশ্বাস টেনে কাতর কণ্ঠে নিঃশব্দে মনে মনে বলে উঠল, আর না, আর স্টক করবো না, আর তোকে স্পর্শ করবো না, আর তোকে থেকে বুকের ভেতর ঝড় তুলবো না, আর কোনো স্বপ্ন তোকে খুঁজবো না। কায়ান মনে মনে বলল, শুধু একটা কথা,
আমার সামনে এমন কিছু করিস না রু, যাতে আমার ভেতরে সব তার ছিঁড়ে যায় একসাথে। আমি এখন নিজের সঙ্গে লড়ছি, নিজেকে সামলাতে চাই, কারণ আমি লায়লাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি ওর পাশে থাকবো, ওকে বিয়ে করব। তাই আজ আমি আমার অজানা অনুভূতিগুলোকে নিজের হাতেই কবর দিলাম। চিৎকার করে কাঁদতেও পারছি না, হাসতেও না, শুধু বুকের ভেতরটা নিঃশব্দে পুড়ে যাচ্ছে। কারণ সে কায়নের নাম না জানা ঘোর, যে ঘোরের গভীরে ডুবে যেতে চায় সে, কিন্তু এই ঘোর উপেক্ষা করা ছাড়া তার আর কোনো পথ নেই। কায়ন নিজের জন্য লায়লাকে কখনোই কষ্ট দেবে না। হৃদয় দেখতে পেল কায়নের ঠোঁট কাঁপছে, চোখের কোণা কেমন ভিজে উঠছে, কণ্ঠ কাঁপছে, যা দেখে হৃদয় নরম সুরে বলল, কি হলো বলেন, কি বলতে চান? আই হেট ইউ রু, তুই আমার জন্য পয়সন। কথাগুলো শুনতেই হৃদয়ের নরম চেহারা থেকে রাগান্বিত চেহারা বানিয়ে চিৎকার করে বলে উঠল, ভণ্ড 2 নাম্বারি ভদ্রলোক, আই হেট ইউ। এই বলেই কায়নের থেকে উঠে শরীর থেকে টাওয়াল ফেলে দিয়ে দরজার কাছে গিয়ে দরজার নব খুলতে লাগলো, কিন্তু কিছুতেই খুলল না। চোখ মুখ খিচিয়ে এক লাথি দিয়ে বলে উঠল, শালা ভণ্ডলোকের বাচ্চা, ও একটা ভণ্ডর বাচ্চা। এরপর কায়নের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, ভণ্ড অ্যানাকোন্ডার বাচ্চা, দরজা খোল। কায়ন এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। এরপর নিজের সোফা ছেড়ে কাবার থেকে বাক্স বের করে নিজের শরীরে জড়িয়ে নিল। এরপর পা বাড়িয়ে দিল দরজার দিকে, নিচ থেকে টাওয়ালটা উঠিয়ে হৃদয়ার গায়ে জড়িয়ে মুহূর্তে হৃদয়কে আবারও কোলে তুলে নিল। হৃদয়ার সঙ্গে সঙ্গে কায়নের নাকে ঘুষি মেরে বলে উঠল, ভণ্ড খবিস, ছাড় আমায়। কিন্তু কায়ন তবুও ছাড়ল না। কায়নের নাক থেকে হালকা রক্ত ঝরছে। সে নিঃশব্দে ফিঙ্গার প্রিন্ট চেপে দরজা খুলে করিডর দিয়ে হেঁটে যেতে লাগলো। হৃদয় ছটফট করছে, কিন্তু কায়নের হাত আরো দৃঢ় হয়ে গেল। করিডোরে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে একবার তাকিয়ে জল শক্ত করে বলে উঠল, করিডোরের বাতাসেরও যদি তোর ভেজা শরীরের উপর নজর পড়ে, আমি নিজের আগুন দিয়ে সেই বাতাসকেও জ্বালিয়ে দেব। হৃদয় কথাটা শুনে থ হয়ে গেল, বোঝে না এই লোকটা আসলে কি চায়। এরপর কায়ান হৃদয়ের রুমের দরজা খুলে ওকে নামিয়ে দিয়ে বলে উঠল, যতদিন আছিস ছেলেদের থেকে দূরে থাকবে, ইভেন আমার থেকে দূরে থাকবে। হৃদয় কায়ানকে ধাক্কা দিয়ে বের করে বলে উঠল, আপনার কাছে যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু বাকিদের আরো বেশি বেশি করে দেখব, চোখ বড় বড় করে দেখব, তাতে কোন বালের। এরপর হৃদয় দরজা বন্ধ করে দিল। কায়ানের আগে ফুসতে ফুসতে গম্ভীর কণ্ঠে বলল, 1.5 ফুটের বাচ্চা, দরজা খোল, আজ তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ওপাশ থেকে হৃদয় চিৎকার করে বলল, গিয়ে নিজের চুল ছেড়, অ্যানাকোন্ডার বাচ্চা। তোকে সামনে পাই, মুখ ফাটিয়ে দেব। আমি যেন বসে বসে দেখব, ঘুষি দিয়ে নাকের ফুলঝুরি উড়িয়ে দেব। হৃদয়ের কথা শেষ হতেই কায়ান গর্জে দরজা ধাক্কা দিতে দিতে বলল, হাই 1.5 ফুটের বাচ্চা, তুই দরজা খোল, তোর মুখ যদি বন্ধ না করি। গিয়ে নিজের ভেজা আন্ডারপ্যান্ট খোল। বেয়াদব চিক্স, দরজা খোল। এরপর হৃদয় আর কোনো জবাব আসলো না। কায়ান দাঁতের ফাঁক দিয়ে রাগ বের করতে করতে চুল টেনে বলল, নাস্টি, টু মাচ নাস্টি, ও গড। এরপর কায়ান আর দাঁড়ালো না, পায়ের শব্দ তুলে গজরাতে গজরাতে হেঁটে চলে গেল নিজের রুমের দিকে। রুমে পা রাখতেই থেমে গেল কায়ান। সোফার উপর ছড়িয়ে আছে হৃদয়ার ভেজা ওড়নাটা। গোলাপি রঙের নরম আলো পড়ে যেন সেই মুহূর্তটাকেই বন্দি করে রেখেছে। একটু এগিয়ে গেল সে, ধীরে, খুব ধীরে, আঙুলের ডগা দিয়ে ছুঁয়ে দিল ভেজা কাপড়ে। নিজের হাতের মুঠোয় ওড়নাটা নিতেই ভেতরটা পুড়ে উঠল। এক মুহূর্তের জন্য চোখ বুঝে গভীর শ্বাস নিল। ওড়না সে মিষ্টি মাথা ঘুরিয়ে দেওয়া গন্ধে যেন সব হিসেব এলোমেলো হয়ে গেল। ঠোঁটে হালকা বাঁকা হাসি নিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, মাথা নষ্ট করার জন্য মানুষটার কি দরকার, তার ছোঁয়াই যথেষ্ট। তারপর নিজের হাত মুঠো করে নিল, যেন নিজেকেই থামাতে চাইছে, কিন্তু পারছে না। চোখের পাতা ভারী, গলার স্বর কর্কশ হয়ে গেল। ঘরের বাতাসেও যেন আগুনের গন্ধ মিশে গেল। এরপর পা বাড়িয়ে দিল আবারও ওয়াশরুমের দিকে। আজকে সকালে ম্যানশনের সকালটা অন্যরকম, কারণ আর 3 দিন পর এই ম্যানশনের বড় ছেলের বিয়ে। আজকে কায়ান আর লায়লার কিছু ফটোশ্যুট রয়েছে। আগামীকাল রাতে হবে হেরা সেলিব্রেট। এই দেশে বিয়ের নিয়মকানুন ভিন্ন, বাঙালিদের মতো না। হলুদ না মেহেন্দি না কোনো কিছুতেই কোনো অপেক্ষা করে লাল বেনারসি শাড়ি পরে তার জামাইয়ের জন্য, কারণ এদেশে
মুসলিমদেরও বিয়ে হয় খ্রিস্টানদের মতো, সাদা গাউন ও লাল ওড়না পরে। এখানে শুধু মেহেন্দির বদলে হয় হেনা সেলিব্রেশন, আর বিয়ের আগের দিন মেয়েদের গোসলের এক নিয়ম করা হয়। তাই বিয়ে নিয়ে তেমন কোনো চাপও নেই। তবুও বিলেনিয়ারের বিয়ে, সবার থেকে একটু ভিন্নতা তো থাকবেই। কায়ান আর লায়লা একই সঙ্গে ম্যানশন থেকে বের হবে, কারণ ওদের ফটোশ্যুট হবে এক অভিজাত স্টুডিওতে। 4 বোন করিডোর দিয়ে হেঁটে আসছে, তাদের মধ্যে গল্প করতে করতে হঠাৎ রিদিয়া মাহিয়াকে বলে উঠল, ওই মাহি আপু নীল ভাইয়ের কোনো খবর নাই কেন গো কাল থেকে? মাহি চোখ ঘুরিয়ে জবাব দিল, ভাইয়ার সঙ্গে তো আমার আসার পরে একদিন কথা হয়েছে, আমি কি করে জানবো? বরং তোর জানার কথা, তোর তো রোজ কথা হয়। রিদিয়া হেয়ালি সুরে বলে উঠল। বিজি হবে। বাক্য সম্পূর্ণ শেষ করতে পারল না, কারণ তার চোখ চলে গেল সামনে। অস্বস্তি হতে লাগলো, কারণ সামনে করিডোরের অন্য প্রান্ত দিয়ে আসছে কায়ান, তার পাশে হাতে হাত রেখে হেঁটে আসছে লায়লা, আর তাদের পেছনে রয়েছে নিকোলাই, এমির আর আইদিন। কায়ানের পরনে কালো টাক্সিডো, চুলে হালকা জেল, চোখে সেই স্থির শীতল নীল দৃষ্টি। আর লায়লার পরনে লাল বডিকন গাউন, তার ঠোঁটে হালকা হাসি, চোখে আত্মবিশ্বাস। তাদের দুজনকে দেখে করিডোর যেন থেমে গেল এক মুহূর্তে। অজান্তেই রিদিয়ার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, শ্বাসটা আটকে গেল কোথাও। তার পায়ের তলার মাটি যেন সরে গেল ধীরে ধীরে। কায়ন একবারের জন্য চোখ তুলে তাকালো রিদিয়ার দিকে। সে একই দৃষ্টি, নিঃশব্দ অথচ তীব্র। তারপর সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল লায়লার দিকে, আর তার মুখে লায়লার জন্য সেই নরম প্রশিক্ষিত হাসি। লায়লা কিছু একটা বলল, আর কায়ান ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে উত্তর দিল। সেই দৃশ্যটা দেখে হৃদয়ের বুকের ভেতর আগুনের মতো ঝাপটাচ্ছে, কিছু জ্বলে উঠল। তার কানে যেন অন্য কিছুই আর পৌঁছচ্ছে না, শুধু নিজের হৃদস্পন্দন, নিজের নিঃশ্বাসের শব্দ। অন্যদিকে করিডোরের প্রতিটি চোখের দৃষ্টি যেন একে একে গল্প বলতে শুরু করল। নিকোলাই তাকিয়ে আছে জারিয়ার দিকে, কিন্তু সেই দৃষ্টি বুঝতেই জারিয়া চোখ নামিয়ে নিল। আইদিনের চোখে তখন অন্য রং, তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে মাহিয়ার দিকে। মাহিয়ার ঠোঁটে হালকা হাসি, চোখে আলতো ঝিলিক। দুজনের মধ্যে যেন নিঃশব্দে জন্ম নিচ্ছে কোনো অপ্রকাশিত অনুভূতি। অন্যদিকে এমির আর জিনিয়া যেন লড়ছে অন্য লড়াই, দাঁত মুখ খিচিয়ে একে অপরকে গালাগালি দিয়ে ঝড় বইয়ে দিচ্ছে চোখের দৃষ্টি দিয়ে। কিন্তু এইসব কিছু থেকে ভিন্ন রিদিয়ার দৃষ্টি। সে আর ওখানে স্থির থাকতে পারল না, বরং সবাইকে পেছনে রেখে নিজে দৌড়ে আগে আগে করিডোর পার করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। হৃদয়ের পরনে ছিল ঘিয়েরওয়ালা নীল রঙের 3 পিস। জিনিয়া, মাহিয়া, জারিয়া বুঝে উঠতে পারল না এই মেয়ে হঠাৎ ছুটে কেন গেল। তারা এই ভাবতে ভাবতে আবারও করিডোর দিয়ে হাঁটতে লাগলো। হৃদয়ের ড্রয়িং রুমে কাউকে না পেয়ে ছুটে বাইরে চলে যেতে লাগলো, না তখনই হঠাৎ ধাক্কা খেল এক পুরুষালী সুঠাম দেহের সঙ্গে। হৃদয় সামলে উঠতে না পেরে সামনে তাকাতেই চোখ বড় হয়ে গেল, মুখে থেমে গেল নিঃশ্বাস। নীল ভাই,